নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোনিয়া গান্ধী হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে রাহুল গান্ধী ইডির সমন অনুযায়ী তিনি ইডি অফিসে হাজিরা দিলেন। প্রথম দফায় বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি লাঞ্চ ব্রেকে বাইরে বেরোন এবং মাকে অর্থাৎ সোনিয়া গান্ধীকে হাসপাতালে দেখে আবারও তিনি ইডি অফিসে গেছেন এবং লাগাতার জিজ্ঞাসাবাদ সেখানে চলছে। তিনি যখন বেরিয়ে আসবেন ইডি অফিস থেকে, আমরা সরাসরি যাব দিল্লির ইডি অফিসে। তো আমরা দেখলাম যে এই ইডি অফিসে রাহুল গান্ধীর যাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসের তামাম নেতারা অনেক দিন পর, অনেকেই বলছেন যে কংগ্রেসকে অনেক দিন পর এরকম প্রবলভাবে পথে নামতে দেখা গেল যখন একের পর এক অভিযোগ উঠছিল রাহুল গান্ধী রাজনীতিতে তার সিনসিয়ারিটি নিয়ে। যখন অভিযোগ উঠছিল, এমনকি আমরা সম্প্রতি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছিলেন যে টুইটার ফেসবুকে তেলের দাম কমানো যায় না, মাঠে ঘাটে আন্দোলন করতে হয়। সবাই ভেবেছিলেন যে ইঙ্গিতটা রাহুল গান্ধীর দিকেই কিনা। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, সেখানে বারংবার নিশানা করা হয়েছে কংগ্রেসকে। এক্ষেত্রেও কংগ্রেসের জাগো বাংলা, সেখানে বারংবার নিশানা করা হয়েছে কংগ্রেসকে। এক্ষেত্রেও কংগ্রেসের যে অবস্থান সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি এবং প্রশ্ন উঠছে যে কোথাও কি কংগ্রেস 2024-এর আগে নিজেদের প্রধান, আক্ষরিক অর্থে প্রধান বিরোধী দল প্রমাণ করার জন্য একটা মরিয়া চেষ্টা করছে। আর এরই মধ্যে আমরা দেখলাম যে আচার্য বিল পাশ হয়ে গেল, তাই নিয়ে ধুমধুমার বিধানসভায়। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়। আমি শুরুতে আপনাদের দেখাবো ইডির প্রশ্নের মুখে রাহুল, প্রতিবাদে পথে কংগ্রেস। প্রাক্তন সভাপতিকে সামনে রেখেই শক্তি প্রদর্শনে মরিয়া হাত শিবির। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কংগ্রেসের এই অবস্থানকে দ্বিচারিতা বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়। সামনে রাহুল গান্ধী, ঠিক পাশেই বোন প্রিয়াঙ্কা। তাদের ঘিরে কংগ্রেসের ছোট মাঝারি বড় মাপের নেতারা, সঙ্গে শয়ে শয়ে কর্মী সমর্থক। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাহুল গান্ধীকে তলব করে ইডি। সেই তলবকে হাতিয়ার করেই দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তি জাহির করল দেশের সবচেয়ে বড় বিরোধী দল। দিল্লির 24 আকবর রোড থেকে এপিজে আব্দুল কালাম রোড, কংগ্রেসের সদর দপ্তর থেকে ইডির সদর দপ্তর। এদিন 144 ধারা ভেঙেই রাজধানীর রাজপথে মিছিল করে কংগ্রেস। দিল্লি পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন পি চিদম্বরম, অধীর চৌধুরী, কেসি বেণুগোপালরা। কিছুটা হেঁটে, কিছুটা গাড়িতে চড়ে সকাল 11টা নাগাদ ইডি দপ্তরে পৌঁছন রাহুল। তারপরেই শুরু ধুমধুমার। ইডি অফিসের বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান কংগ্রেস নেতা কর্মীরা। তারপরেই তাদের আটক করে অমিত শাহর হাতে থাকা দিল্লি পুলিশ। বেনজির ছবি দিল্লির বুকে এই মুহূর্তে যে বাস আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসেই পি চিদম্বরম, অধীর চৌধুরী, কেসি বেণুগোপাল, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত প্রত্যেককে টেনে হিচড়ে এই বাসে তোলা হয়েছে। দিল্লি পুলিশ কি মনে করছে মোদিজির নির্দেশে এইভাবে কংগ্রেসকে আটকাতে পারবে? কখনোই পারবে না আটকাতে। तो आप करें काले धन को एकत्रित करने का काम और फिर आंख दिखाएं इन्वेस्टिगेटिव एजेंसीज को और कहें कि हम भ्रष्टाचार करें तो आंख मूंद लो, ये संविधान के माध्यम से संभव नहीं है। রাহুলকে ইডির তলবের আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতেও। এদিন দলীয় মুখপত্রে কংগ্রেসকে খোঁচা দিয়েছে শাসক দল তৃণমূল। জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, এতদিন কংগ্রেস সিবিআই ইডি নিয়ে বাংলা সরকারকে একহাত নিয়েছে। সেই এজেন্সি তাদের নেতা সোনিয়া রাহুলকে তলব করতেই কংগ্রেসের আসল মুখটা বেরিয়ে এসেছে। বাংলা এজেন্সির উৎপাথরে বড় বড় কথা, আর কংগ্রেস নেতাদের সেই এজেন্সি ডাকলেই দেশ জুড়ে ইডির দপ্তরে বিক্ষোভ। দ্বিচারিতা ও ভণ্ডামিরও একটা সীমা থাকা দরকার। মমতা ব্যানার্জির পার্টির লোকের মতো ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য না হসপিটাল যাব, না কোর্টে যাব, না মোদির এসে পা ধরবো। দিদিকে জিজ্ঞেস করুন, দিদি মোদির পা ধরেছে, সেটা দিদিও জানে, মোদিও জানে। 2014 দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস। তারপর যত সময় গড়িয়েছে হাত শিবিরের ততই শক্তি ক্ষয় হয়েছে।
ঘরে বাইরে রাহুল সহ গোটা গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। বিরোধী পরিসরে শূন্যস্থান পূরণে ঝাঁপিয়েছে তৃণমূল, আপের মতো দলগুলো। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে রাহুলকে সামনে রেখে কংগ্রেস শুধু ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে না, বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবেও নিজের অবস্থান মজবুত করতে চাইছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে বৈশারদাও আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আমরা এখনো পর্যন্ত রাহুল গান্ধী তিনি ইডি অফিসেই রয়েছেন এবং আমাদের নজর রয়েছে সেদিকে। আজকে যে চিত্র আমরা দেখলাম, দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন উঠছিল যে মোদি বিরোধিতা সেটা তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় হতে পারে না, সেটা তো শুধুমাত্র মুখে হতে পারে না, কোথাও মাঠে নেমে যে স্ট্রিট ফাইট, সেই স্ট্রিট ফাইটার অবতারে আমরা কংগ্রেসের নেতা নেত্রীদের দেখতে পাচ্ছিলাম না। আজকে কোথাও একটা মরিয়া চেষ্টা 2024-এর আগে যখন কংগ্রেসের লিডারশিপ নিয়ে প্রশ্ন উঠে গেছে যে আদৌ কি মোদি বিরোধী শক্তির স্টিয়ারিং হুইলে বসার যোগ্যতা কংগ্রেসের আছে, তাই কি একটা মরিয়া চেষ্টা? দেখুন, শুভ সন্ধ্যা প্রত্যেককে। দেখুন, প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে রাজনীতিতে যে কোনো একটা বড় ঘটনা ঘটতে গেলে অনেক সময় একটা অনুঘটকের প্রয়োজন হয়। হয়তো ঘটনাচক্রে আজকে ইডির এই ডাকাটা আজকে একটা হয়তো অনুঘটক হিসেবে কাজ করেছে। এই জন্য এখন এখানে তৃণমূল কংগ্রেসের যেখানে বক্তব্য, সত্যি তো আমরা তৃণমূল কংগ্রেস যখন তারা বিক্ষোভ দেখিয়েছেন, যখন তারা হসপিটালে ভর্তি হয়েছেন, যখন তারা মামলা করেছেন, আমরা তার বিরুদ্ধে কথা বলেছি যে কি আছে, যখন ইডি ডাকছে তারা কেন গিয়ে সোজাগুজি সেখানে গিয়ে তাদের ফেস করছেন না। আজকে তারা সেই নিয়ে আমাদের অনেক কিছু বলেছেন। আমরা কিন্তু বারবার যে কথাটা বলছি, বিক্ষোভ আমরা দেখাতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইডি ফেস করেছেন একাধিকবার, তার আগে কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন আটকাবার জন্য, প্রত্যেকেই গেছেন বিভিন্ন কোর্টে বিভিন্ন স্টেজে আটকাবার জন্য। যখন পারেননি তখন তারা বাধ্য হয়ে গেছেন। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বিভিন্ন নেতা ছাড়া পাওয়ার পরে, বেল পাওয়ার পরে তারা এখন সবাই সুস্থ। যাক, সেটা কথা না, আমাদের কেউ যায়নি। এর আগে পি চিদম্বরমও গিয়ে 3 মাস 100 দিনের ওপর তিনি জেলে ছিলেন, কিন্তু তিনি হসপিটালে যায়নি, তার কিন্তু বুকে ব্যথা ওঠেনি। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে আজকে কি কারণে ইডি আমাদের ডাকলো, আমাদের নেতৃবৃন্দকে। দেখুন, 1937 সালে এই কাগজটা, ন্যাশনাল হেরাল্ডের প্রতিষ্ঠা, যে কাগজটা একটা সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার গৌরবজনক ভূমিকা ছিল। 1942 থেকে 1945 3 বছরের ওপরে এই কাগজটা একসময় ছাপা বন্ধ ছিল। সেই কাগজটা যখন স্বাধীনতার পরে বিভিন্ন বাজারি কাগজ আমরা যেটা বলি বা বাজারের যে প্রতিযোগিতা, তাইতে এই কাগজটা কিন্তু দাঁড়াতে পারলো না। এখানে একটা বড় কথা, অন্য যে কোনো দল হলে কিন্তু সরকারি দল ক্ষমতায় যারা আছে তারা সরকারি বিজ্ঞাপন দিয়ে কিন্তু তাদের দলের কাগজটাকে দাঁড় করাতো। আমরা কিন্তু সেই কাজটা করিনি। আমরা মনে করলে কিন্তু ন্যাশনাল হেরাল্ডকে অনেক কিছু দিতে পারতাম। অর্থাৎ শঙ্কু, সেই অভিযোগটা ঘুরে ফিরে আসছে যেটা বিরোধীরা বারবার তোমাদের বিরুদ্ধে করে, যে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে তোমরা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজে লাগাও। দেখুন, প্রথমেই আমি একটা কথা বলবো এই সংক্রান্ত বিষয়ে। সেটা হচ্ছে, মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস যখন ইডি ফেস করেছিলেন, তখন ইডি থেকে বেরিয়ে তিনি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন যে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কংগ্রেসের কাউকে ডাকা হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই টার্গেট করা হচ্ছে। তো আজকে যারা মুখপত্র এসব লিখছেন তারা কি এটা প্ল্যানফুলি অপারেট করছিলেন যে বাবা কংগ্রেসকেও যদি ডাকে তাহলে কোমর বেঁধে কংগ্রেসের এখানকার বিরোধিতাটা আমরা ব্যালেন্স করতে পারবো, জাস্টিফাই করতে পারবো? আমার মনে হয় এদের এই যে রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আজকে প্রকাশ্যে চলে এসছে। জাগো বাংলায় ওদের মুখপত্রে এটা লিখেছেন এই বিষয়ে কিছু লেখেননি যে এই প্ল্যানিংটা ওদের মধ্যে ছিল কিনা। যাক, সে কথা ওদের ব্যাপার, আমি এটা নিয়ে বলতে চাই না। কিন্তু আমার মনে হয় মাননীয় কংগ্রেসের মুখপাত্র নির্দিষ্ট করে বলেছেন, আপনারাও সবাই জানেন এই পুরো বিষয়টাও কোর্টের বিচারাধীন রয়েছে, এরাও কোর্টে গেছেন, আদালতের নির্দেশেই যেটা হচ্ছে সেটা হচ্ছে। তারপরেও যদি আপনার মনে হয় আইনের পথে চলছে, কোথাও অসুবিধে আছে, কোর্টের দরজা খোলা আছে, আপনারা যান, কথা বলুন, ফেস দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু আজকে আমরা যেভাবে দেখলাম, আজকে দিল্লির রাজপথে যে ছবি দেখলাম, তার তো বার্তাটা খুব স্পষ্ট যে এটা একদম একটা রাজনৈতিক বিরোধিতার জায়গা আমরা দেখলাম, এবং যেখানে সমস্ত সিনিয়র লিডার্স কংগ্রেসের তাদের আজকে পথে নেমে প্রতিবাদ করতে দেখলাম। দেখুন, আমাদের মুখপাত্র সম্বিত পাত্র আজকে একটা খুব স্পেসিফিক কয়েনেজ ফ্লোট করেছেন, আমার খুব ভালো লেগেছে। এটা একটা জাশন, এটা একটা উৎসব চলছে করাপশনের, সেটা ওনারা ওইভাবে রিপ্রেজেন্ট করিয়েছেন, দিল্লি রাস্তায় নিয়ে এসেছেন, এটাকে রিপ্রেজেন্ট করছেন। হ্যাঁ, করাপশনের যে অভিযোগটা সেটা হচ্ছে এটা একটা মানি লন্ডারিং এর কেস। হ্যাঁ, মানি লন্ডারিং এর কেস।
সম্ভবত পৃথিবীর একমাত্র এটা মানি লন্ডারিং কেস যেখানে কিন্তু কোনো ট্রান্সফার অফ মানি হয়নি। আজকে যে টাকাটা দেওয়া নেওয়া হয়েছিল 90 কোটি টাকা, সেটা আজ থেকে 12 বছর আগে 100খানা চেকের মাধ্যমে, এবং যে টাকাগুলো দিয়ে সেই সময় যে বাড়ি ভাড়া বাকি ছিল, বিদ্যুতের বিল বাকি ছিল এবং কর্মচারীদের মাইনে বাকি ছিল, সেগুলো দেওয়া হয়েছে। প্রশ্নটা উঠেছে সেই টাকাটা আগে রাইট অফ করা হয়েছে। রাইট অফ করা হয়েছে কি করে? না, ইয়ং ইন্ডিয়া কোম্পানি, তার মাধ্যমে এই লোনটা দেওয়া হয়েছিল। এই রাইট অফ করে 90 কোটি টাকা শেয়ার ইয়ং ইন্ডিয়ার নামে দেওয়া হয়েছে। ইয়ং ইন্ডিয়া ভারতীয় কোম্পানি আইনের সেকশন 25-এর একটা কোম্পানি, যে কোম্পানির কোনো রকম লাভ অংশীদারি কেউ পেতে পারে না, লাভ ডিস্ট্রিবিউট করা যায় না, ডিভিডেন্ড দেওয়া যায় না, তার সম্পত্তি বিক্রি করা যায় না। আর এই 90 কোটি টাকার এগেনস্টে যে শেয়ারটা, এই শেয়ারটা ইস্যু করা হয়েছে ইয়ং ইন্ডিয়ার নামে, যেটা কেউ বিক্রি করতে পারবে না। এই জন্যই এই কোম্পানিটা সেকশন 25-এর আন্ডারে, যেটা বর্তমান 2013 যে কোম্পানি আইন তার সেকশন 8-এ এসছে, ফলে এর টাকা কেউ নিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের ইলেকশন কমিশন 6 নভেম্বর 2012 সালে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই ঘটনাটা কখনো কোনো রকম বেআইনি কার্যকলাপ বলা যায় না। 2015 সালে ইডি এটা ক্লিন চিট দিয়েছিল। যারা যারা এক মিনিট 2015 সালে আপনাদের ছিল, 2015 সালে ক্লিন চিট দিয়েছিল, তাদের প্রত্যেকটি মানুষকে সেখান থেকে ট্রান্সফার করা হয়েছিল। ট্রান্সফার করে কে এলো? রাজেশ্বর সিং। তিনি এই মামলাটাকে আবার তুললেন, তুলে 11 বছর আগে তিনি ভিআরএস নিলেন, নিয়ে আজকে তিনি উত্তরপ্রদেশে বিজেপির মন্ত্রী। এই হচ্ছে ইতিহাস। ঠিক। এবারে আপনার এই যে বিস্তৃত ট্রায়াল, এই ট্রায়ালটা প্রপারলি শুনুন না, আপনি তো যে আর্গুমেন্টটা করলেন এটা পুরো কোর্টে করার মতোই করেছেন। আমাকে শেষ করে নিতে স্যার, 1 মিনিট বলবো। তো এটা প্রপারলি কোর্টেই করবেন। কোর্ট যদি মনে করে আপনার নেতা কোনো ধোয়া তুলসী পাতা, তো ক্লিয়ার বলেছিল দিল্লি হাইকোর্ট, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে চলে আসবেন। প্রত্যেকটি অবজারভেশন বাদ দিতে হয়েছে। তাহলে পলিটিক্যালি এটা হ্যান্ডেল করছেন কেন? প্রত্যেকটি অবজারভেশন, তাহলে এত মিছিল কেন? রাজনৈতিক দল আমরা এত এবার আসুন, ঠিক আসুন, আমরা রাজনৈতিক দল, আমরা বলুন যে পলিটিক্সটাই আপনাদের কাছে প্রধান। তার মানে এটা আপনারা পলিটিক্যালি কমব্যাট করছেন, তার মানে লিগ্যালি পাচ্ছেন না, তার মানে আইনের পথে পাচ্ছেন না, তার মানে আইনে আপনারা হালবাবা টিকে উঠতে পারবেন না, তাই আপনারা পলিটিক্যালি অ্যাড্রেস করছেন, তাই আপনাদের লক্ষ্য রাজনীতি, তাই এত লোক নামিয়েছে। ক্ষমতা থাকলে কেস করবেন, হয়ে গেল এখন এই আর্গুমেন্টে আপনারা বলবেন চুনতি দিয়েছি আইনের পথে, আপনি যদি কোনো আপনার দোষ নেই, আপনি ধোয়া তুলসী পাতা, আপনি বেরিয়ে আসবেন। আপনি রাজনীতি কেন করছেন? আরে আমরা তো বলছি 200 লোক নিয়ে রাস্তায় কেন আমরা তো হসপিটালে ভর্তি হইনি, 400 লোক নিয়ে রাস্তায় কেন হসপিটালে ভর্তি হইনি, আমরা কোর্টে গিয়ে আটকাবার চেষ্টা করিনি, স্টে অর্ডারের চেষ্টা করিনি। ও বৈশাখরা করছে, তাহলে উনি এটার উত্তর দিতে পারবেন। বৈশাখদা, আপনারা আপনাদের মুখপত্র জাগো বাংলা, তাতে আপনারা কটাক্ষ করছেন, কংগ্রেসের সম্পর্কে আপনারা দ্বিচারিতার অভিযোগ তুলছেন এই ইডি প্রশ্নে, কেন? প্রথমত কংগ্রেস সিবিআই চাই বলে হাইকোর্টে 2-3টে মামলা করেছিল যে সিবিআই চাই। আর এখন যখন সিবিআই রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে ডেকে পাঠাচ্ছেন, তখন বলছেন যে সিবিআই খারাপ। আর সিবিআই কে খাঁচায় বন্ধ করা তোতা পাখি যখন সুপ্রিম কোর্ট বলেছিলেন, সিবিআই ইডি সম্পর্কে আপনারা অনেক রকম ইনভেস্টিগেশন, আপনি সেন্ট্রাল এজেন্সি নিয়ে আপনারা বলেছেন, তো এর আগে সেন্ট্রাল এজেন্সি খারাপ এ কথা আপনারা বলেছেন। এখন সেন্ট্রাল এজেন্সি যেহেতু রাহুল গান্ধীকে ডাকছেন, সেহেতু আপনারা বলছেন যে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। আপনারা যখন পাওয়ারে ছিলেন তখন কিন্তু খাঁচায় বন্ধ করা তোতা পাখি সুপ্রিম কোর্ট বলেছিল, যখন আমাদের মন্ত্রীরা জেলে ছিল, যখন তোতা পাখি বলেছিল, তখন আমাদের মন্ত্রীদের সিবিআই জেলে পুরেছিল। বিজেপি কোন সরকার করে নি তার নিজের দলের মন্ত্রীদের, আমাদের সরকার পুরেছিল জেলে। কথা বলেছেন তখন তো আমি বলিনি, দয়া করে যখন আমি বলবো তখন আশা করব যে আপনি আমার মাঝখানে ঢুকবেন না। আমি একটা কথা বলছি যে সিবিআই বা ইডি বা এনআইএ বা ইনকাম ট্যাক্স, এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে আমরা বারবার বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। আপনারা তখন বলেছিলেন এখানে সিবিআই এর দরকার আছে, এই মামলাতে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, অধীর চৌধুরী অ্যাপ্লিকেশন করেছিলেন, অধীর বাবু এই বিধানসভায় শূন্য হয়ে গেছেন, ওনার লোকসভা হয়ে গেছে। এবার ওনার বক্তব্য এই যে ডবল স্ট্যান্ডার্ড, কংগ্রেসের এই যে ডবল স্ট্যান্ডার্ড গেমটা হচ্ছে,
এইটাই আমরা একটার পর বলতে একটা চাইছি। রায়ে প্রমাণিত হয়েছে আমাদের তাহলে কথার সত্যতা। কোনটা সত্যতা? আপনি আজকেও একটা হয়েছে। অধীর বাবু এত বড় নেতা আজকেও একটা হয়েছে। যে ওনার বিধানসভায় উনি 0 আসন পেয়েছেন, উনি এত বড় লোকসভায় ওনার নেতা ফোনে কথা বলতে শম্ভু বাবু আবার ফোন থেকে ইনস্ট্রাকশন নিয়ে বলতে হবে। বলুন আপনাকে। ঠিক আছে, ইনস্ট্রাকশনই নিলাম। যা গল্প আপনারা শোনাচ্ছেন খবর কনফার্ম না করে বললে তো একটু পরে সমালোচনা করবেন। হ্যাঁ, কি নিয়ে অ্যালাউড আছে। হ্যাঁ শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। দেখুন, আপনি তো আইনটা ভালো বোঝেন, আপনি উকিল মানুষ, কিন্তু আপনি তৃণমূল করতে করতে আইনটাকে পেছনে পাঠিয়ে দিচ্ছেন কেন এটা বুঝতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে, বৈশাদা, একটা ইনভেস্টিগেটিং এজেন্সি ডেকেছে, সেই ইনভেস্টিগেটিং এজেন্সি সরাসরি তদন্ত করবে কোনো বিষয়ের ওপর। কার নির্দেশে করছে? আপনার নির্দেশে, আমার নির্দেশে, ভারতীয় জনতা পার্টির নির্দেশে, না সরকারের নির্দেশে? ম্যাটার অলরেডি কোর্টে প্লেসড হয়েছে, তার জন্য আপনারা 64 বার লড়াই করে নিয়েছেন, শেষ পর্যন্ত পৌঁছে গেছেন। তারপরেও কোর্ট বলেছে যে বাবা এবার ডাকো, এবার তদন্ত করো, এবার ডিটেল জানতে চাও, স্যাটিসফাই করলে ভালো। কি প্রক্রিয়াগুলো নেই? কি প্রক্রিয়া? এই যে প্রসিডিওর গুলো আমরা ফলো করেছি, প্রক্রিয়া আপনারা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের কোন ক্ষেত্রে ফলো করেন? রাজ্যের কোন এজেন্সির ক্ষেত্রে ফলো করেন? আরে বৈশাখা, রাজ্যের কোন এজেন্সির ক্ষেত্রে ফলো করেন? আমাদের সর্বময় বন্দ্যোপাধ্যায়কে রাত্রি 2টার সময় তুলে নিয়ে চলে গেল পুলিশ। কোনো কিছু ফলো করেন আপনারা? এ তো ফলো হচ্ছে। আজকে তো কোর্ট বৈশাখা, এই রাজ্যে কোর্ট ফলো করছে মানে কোর্ট ঘেরাও করে বসে আছেন। কে ঘেরাও করে? যাদের বিরুদ্ধে বলছেন আপনারা করেছেন। কলকাতা হাইকোর্ট ঘেরাও করেন। কলকাতা হাইকোর্টকে ঘেরাও করেন। মধ্যরাতে বিচারক বসে গেল। মধ্যরাতে বিচারক এত সিবিআই চলে যাচ্ছে। এক সেকেন্ড, কলতা আপনাদের চাকরি থাকবে না, এত কেস সিবিআই চলে যাচ্ছে। হাজার মামলা পেন্ডিং, বকা খাচ্ছেন, এই জন্য রাগ হচ্ছে, পার্টি থেকে বলছে দেশ জুড়ে রেগে গেছেন। দেশে আমি কেন রেগে যাব? মধ্যরাতে রেগে লাল হয়ে যাচ্ছেন। আমি রেগে আপনি চা খান বৈশাখা, আপনি আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আসবো, এক সেকেন্ড, প্রসঙ্গান্তরে নয়, আমি কলতানের কাছে আসবো। কলতান, রাহুল গান্ধীকে ডেকে 2 দফায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখলাম মাঝখানে লাঞ্চ ব্রেক এবং মাকে হাসপাতালে দেখার পর রাহুল গান্ধী আবারও সেখানে গেছেন এবং এখন 8:15 বাজে, এখনো পর্যন্ত রাহুল গান্ধী ইডি অফিসেই আছেন। আমার কথা দুটো। এক হচ্ছে যে কোনো একটা মামলা, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক বা সত্যি সত্যি তার মধ্যে কিছু ম্যাটার থাকুক, সেটা তো জেরার সামনে প্রকাশ হয়ে যাবে। কেউ অভিযুক্ত হলে তিনি তার সপক্ষে তথ্য প্রমাণ দেবেন, যা প্রসিডিওর আছে তাই। কিন্তু আমার রাজ্যের প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আমি দেখেছি এই কথা বলতে যে ওকে ইনকাম ট্যাক্স লেলিয়ে দেবো, ওকে ইডি লেলিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা। এই ধরনের কথাগুলো বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার সম্পর্কে একটা ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আবার শুধুমাত্র এই কথাটা বলেই মুড়ি মিছরি একদর করে যদি তৃণমূল বলতে চায় ও তাহলে ওখানে ওইটা যা হয়েছে আমাদের এখানেও তাহলে তাই হচ্ছে, এই কথাটা তৃণমূলের বিরুদ্ধে যায় না। কারণ যা ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছেন, এখন বললে তো সবার গায়ে ঝাল লেগে যাবে। ওই টিভির পর্দায় লোককে ঘুষ নিতে দেখা, সেই ভদ্রলোকেদের থেকে আরম্ভ করে এসএসসি, টেটে, এপাং ওপাং সব দলের নেতারা যেভাবে চাকরি দেওয়ার নাম করে পয়সা খেয়েছেন, তাদের বিরুদ্ধে যদি কোর্ট কোনো রায় দেয়, তাদের বিরুদ্ধে যদি সিবিআই এর মামলা হয় বা যাই হোক না কেন, সেটার সাথে অন্য আর 5টা ঘটনা, সেটার সাথে এই যে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, ওইটাকে একপার করে দেওয়া যাবে? ফলে এই ধরনের ঘটনা আমার ভারতবর্ষে যা ঘটছে সেগুলোকে আলাদা আলাদা প্রেক্ষিতে বিচার করতে হবে। ফলে গোটাটা মুড়ি মিছরি একদর করে দেওয়ার যে চেষ্টা, ওই ক্যাওস করে চিৎকার করে গুলিয়ে দেওয়ার চেষ্টাটা হচ্ছে, এই চেষ্টার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি একটু শুভময় আসবো, আমি এক লাইনে বলে দেবো শুধু, কলতান ইডি আর ইনকাম ট্যাক্স নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সত্য নয়। তিনি বলেছিলেন যদি আপনার বিরুদ্ধে কারোর ভয় না থাকে, কেউ যদি আতঙ্কিত না হন, তাহলে আপনার ভয়ের কি আছে? এজেন্সির কাছে কত নেতা ভয়ে বিজেপিতে চলে গেল, এই যে বলছো শঙ্কু, যে সত্যি তো যে যদি কারো ভয় না থাকে, কেউ যদি নির্দোষ হন, তাহলে কেন তার ভয় থাকবে? কেন ভয় থাকবে? এখানে প্রশ্নটা কোথা থেকে উঠছে জানো? যে একই মামলায় আমরা দেখলাম যে একই অভিযোগ
একাধিক নেতার বিরুদ্ধে যখন তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, আবার সেই তৃণমূল কংগ্রেস থেকে যখন তারা বিজেপিতে গেলেন, যখন গত 2রা মে 2021-এর জাস্ট কয়েকদিন পর যখন আমরা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখলাম, তখন যাদের যাদের গ্রেফতার করা হলো সেই ইকুয়েশনটাতে অনেকে প্রশ্ন তুলছেন। মোবিদি আসলে দুর্ভাগ্যবশত আমিও লটা পড়েছি, বৈশাখের মতো আমার প্রসাদ জমে না, আমি প্র্যাকটিস করি না, কিন্তু না জেনারেলাইজ করা উচিত না। যেমন আপনি যখন যার সম্পর্কে করছেন বা ইন্ডিকেশন যেদিকে নিয়ে যাচ্ছেন, সেখানে যদি জানতে হয় তাহলে বলতে হবে যে সৌগতদা কেন গ্রেপ্তার হননি, কাকলিদি কেন গ্রেপ্তার হননি। আমরা তো সবার সম্পর্কেই বলছি। কলতান তুমি যথেষ্ট ভালো বলেছো। আডবাণী এথিক্স কমিটি তারা লোককে ডাকলেন না কেন? কলতান আমাকে একটু শেষ করে নিতে দাও। উনি খুব নির্দিষ্ট করে কোথায় পয়েন্ট আউট করেছেন, আমি সেই পয়েন্টেই উত্তর দিচ্ছি। আপনি জেনারেলাইজ করবেন না, কারণ আপনি যাদের সাথে জেনারেলাইজ করছেন, বিরোধীরা এই প্রশ্নটাই তুলছে। বিরোধীরা যারা জেনারেলাইজ করছে, বিরোধীরা যারা জেনারেলাইজ করছে, তারা সব টার্গেট। এথিক্স কমিটি ডাকলো না কেন? তৃণমূল কংগ্রেসের ভাই প্রেসিডেন্ট আর বিজেপি তৃণমূলের ভাই প্রেসিডেন্ট এমএলএ বিজেপি রাজ্য সভাপতি শিক্ষা সেলের নেতা সৌগতদা কেন এথিক্স কমিটি আমি জানতে চাই এরা কোথায়? এথিক্স কমিটিটার কি হলো? কিসের এথিক্স? লালকৃষ্ণ আডবাণীর এথিক্স কমিটি। আপনি সদ্য দলে এসেছেন বলে ভুলে গেছেন নাকি? লালকৃষ্ণ আডবাণী যে এথিক্স কমিটিটা করেছিলেন, শুনুন না, লালকৃষ্ণ আডবাণীকে মাথায় বসিয়ে বিজেপির এমএলএ তৃণমূলের হয়েছিল সেই এথিক্স কমিটি উত্তর দিচ্ছি, উত্তরটা নিয়ে নিশ্চয়ই। আসলে কলতানের রাগের কারণ আছে, ও এমনি ভালো বক্তা, ও রেগে গেছে কেন বুঝতে হবে। শুধু ওর আগে নেই, পুরো বামপন্থীরা রেগে গেছে। আমরা এই মুহূর্তে যেটা আপডেট পাচ্ছি যে ইন্টারোগেশন ইজ স্টিল অন, রাহুল গান্ধীকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। এখন এজেন্ডা চাপ দিলে বড় ইস্যু হবে। এগুলো তৃণমূলের মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ আপনি হলো কে? আপনার রাজ্য সভাপতি এগুলো তৃণমূলের মুখস্থ করেছিলেন, বিজেপিকে কাজে লাগবে না। এই জন্য রেগে গেছে। লালকৃষ্ণ আডবাণীর এথিক্স কমিটি কি করলো? আপনার মুখ্যমন্ত্রী আডবাণীর এথিক্স কমিটি কি করলো? কোথায় পাঠাচ্ছিলেন? লালকৃষ্ণ আডবাণীর এথিক্স কমিটি কি করলো? রেখে দিয়েছে। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, আজকে দিল্লির রাজপথে কংগ্রেসের যে চিত্র দেখা গেল, কোথাও কি মনে হয় যে 2024-এর আগে এই মুহূর্তে কংগ্রেসের একটা মরিয়া প্রয়াস বিজেপি বিরোধী শক্তির সামনের সারিতে স্টিয়ারিং হুইলে থাকার জন্য যে কংগ্রেসই যথাযথ, সেটা প্রমাণের একটা ডেসপারেট অ্যাটেম্প্ট দেখা গেল? রাজনৈতিক এখানে তো সত্যি একটা রাজনৈতিক দলকে পথে নেমে কিছু আন্দোলন, কিছু মিছিল, কিছু মিটিং করতে হয়। এবং দেখুন, মূল আলোচনাটা ছিল রাহুল গান্ধীকে নিয়ে। আমরা রাহুল গান্ধীর থেকে কিন্তু অনেকটা দূরে সরে এসেছি। রাহুল গান্ধীর যে চরিত্রটা ভারতের রাজনীতিতে, সেই চরিত্রটা কিন্তু আমরা যখন ছোট তখন আমরা শিশু রাহুল গান্ধীকে দেখেছি ইন্দিরা গান্ধীর মৃতদেহের পাশে, তারপর কিশোর রাহুল গান্ধীকে দেখেছি রাজীব গান্ধীর মৃতদেহের পাশে। সুতরাং আমাদের এই বাংলা বা ভারতবর্ষের বেশ কিছু মানুষজন যারা রাজনীতিটা ফলো করে এসেছেন, তারা গান্ধী পরিবারের যে আত্মত্যাগ এবং সেইখানে রাহুল গান্ধীর যে ভূমিকা, সেখান থেকে রাহুল গান্ধীকে চট করে সরাসরি বিপুল দুর্নীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ আমি দুর্নীতি কিন্তু সবসময় একটা পারসেপশন, বোফোর্স একটা দুর্নীতি ছিল, তোয়ালে মুড়ে টাকা নেওয়া সেটাও একটা দুর্নীতি, নম্বর বেশি কম হয়ে যাওয়া সেটাও একটা দুর্নীতি। কিন্তু এই ন্যাশনাল একটা দুর্নীতি, যেখানে পরে ন্যাশনাল লসের কথা বলা হয়েছিল একেবারে, এবং এই ন্যাশনাল হেরাল্ডের কেসটা এত জটিল কেস যে এটার যে দুর্নীতির প্রশ্নটা, সেটা কতটা একেবারে সরাসরি। আপনার ভয়েস ব্রেক করছে, আমি আসবো আপনার কাছে শুভময় বাবু, আবারও এই সম্পর্কে বিস্তারিত জানতেই আসবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। দিল্লি হোক বা কলকাতা, শাসকের বিরুদ্ধে ব্যারিকেড দিয়ে বিরোধীদের আটকে দেওয়ার অভিযোগ সর্বত্র। কেন্দ্রে যেমন কাঠগড়ায় মোদী সরকার, রাজ্যে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করছেন বিরোধীরা। শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ রাজনীতির অঙ্গ। বিরোধীদের ভূমিকায় যে দলই থাকুক, শাসকের নীতির বিরুদ্ধে গর্জে ওঠায় তাদের ধর্ম। উল্টো দিকে শাসকের লক্ষ্য আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু এই আইন শৃঙ্খলার অজুহাতে কি বিরোধীদের প্রতিবাদের অধিকার কেড়ে নিচ্ছে শাসক দল?
বারে বারে ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে বিরোধীদের। দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটনার জেরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাহুল গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে সোমবার দিল্লিতে মিছিল করে কংগ্রেস। 144 ধারা জারি থাকায় সেই মিছিলে বাধা দেয় অমিত শাহর হাতে থাকা দিল্লি পুলিশ। এরপরেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় হাত শিবির। আমরা শান্তিপূর্ণভাবে রাহুল গান্ধীজির সঙ্গে একসঙ্গে হাঁটতে চাই। কতদূর? ইডি দপ্তর পর্যন্ত। অপরাধ কি আছে? এটা অদ্ভুত ব্যাপার, একদম স্বৈরাচারী সরকারের কুৎসিত নিদর্শন। গত কয়েকদিনে কলকাতাতেও বারে বারে পুলিশি বাধার মুখে পড়েছে বিজেপি। শনিবার হাওড়া যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তমলুকে পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর প্রতিবাদে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। ভারতবর্ষের সবচেয়ে বড় অসহিষ্ণু সরকার এখানে আছে, যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, যারা কোনো আক্রমণ রাজনৈতিক প্রতিবাদকে প্রতিরোধকে স্বীকার করে না, যারা বিধানসভায় বিরোধী দলনেতা বিরোধী চিফ হুইপকে বাইরে রেখে বিধানসভা পরিচালনা করেন। আমার মনে হয় এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে ব্যারিকেডের আড়ালে শাসকের চোখ রাঙানি দিল্লির ক্ষেত্রে যতটা বাস্তব, ঠিক ততটাই কলকাতার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বৈশ্বনাথ, আমরা গত কয়েকদিন ধরে যে ছবি দেখতে পাচ্ছি সেটা সুকান্ত মজুমদার, তাকে আটকানো হোক, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাওড়া যেতে চেয়েছিলেন, তাকে আটকানো হোক। প্রশ্ন তো উঠছে যে যেভাবে ব্যারিকেড রাজনীতি সেটা কেন্দ্রে দেখা যাচ্ছে, সেখানে শাসকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। দেখুন, আমি যতদূর জানি যে কোনো প্রভোকেশন তৈরি করবার জন্য এরা যাচ্ছিলেন এবং কাঁথি থানার পুলিশ ওকে নোটিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে বলেছিল যে আপনি মানে একটা জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি যান তাহলে সেটা প্রভোকেশন। প্ররোচনা আপনি বলুন না, ঘটনার রুটটাই যান না। ঘটনার রুটটাই গেলে জানতে পারবেন যে বিজেপি নেত্রী যে কথাটা বলেছিলেন, এই যে দেশ জুড়ে আজকে হচ্ছে, আজকে বিজেপি পাপ করবে আর সাধারণ জনগণ তার জন্য কষ্টভোগ করবে। বলুন, আজকে বিজেপি যে প্রভোকেশন তৈরি করছে, নুপুর শর্মাকে আজও কেন গ্রেপ্তার করা হয়নি? আপনি আমায় বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর একে কেন আজও পর্যন্ত গ্রেপ্তার করলো না? আর শুভেন্দু আর সুকান্তর কম্পিটিশন চলছে কার ছবি বেশি বেরোবে, এবং সেটা ওদের দলের মধ্যে নেতারাই বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে শঙ্কু কার ছবি বেশি। এই প্রচার মিথ্যে ভাবে প্রভোকেশন তৈরি করার জন্য এরা যাচ্ছেন। নোটিশ পাঠিয়ে আইনে বলা হয়েছে যে 144 ধারা আছে, প্রভোকেশন করবেন না, ওখানে উস্কানি দেবেন না, কেবলমাত্র উস্কানি দেবার মোটিভেশন নিয়ে ওরা করে যাবার চেষ্টা করেছেন এবং উনি নোটিশ রিসিভ করেছেন, উনি বলতে পারবেন না। প্ররোচনা ছড়াতে যাচ্ছেন। আমাকে একটু শেষ করতে দিন। দেখুন, বৈশাখা অ্যাকচুয়ালি নন্দীগ্রাম আন্দোলন ফান্দোলনে বেশি ছিলেন না, শহরে থাকতেন। ওনার নেত্রী 17 বার বামপন্থীদের দ্বারা বাধাপ্রাপ্ত হতেন। কেন? আমি ওনার নেত্রীর একটা লাইন কোট করতে চাই। উনি বলেছিলেন যে আমার কর্মী মার খাবে আর আমি কলকাতায় বসে থাকবো, এটা উনি বলেছিলেন। যদি আপনার রেফারেন্স চাই, ডেট চাই, আপনার আর্কাইভে খুঁজুন, আপনি পেয়ে যাবেন। ভাবুন, আপনি আমার পার্টি অফিস পুড়িয়ে দিয়েছেন উলুবেড়িয়ায়, আমার লোকেরা ঘর ছাড়া। আপনি 5 লাই আমার পার্টি অফিস পুড়িয়ে দিয়েছেন। আমি প্রেসিডেন্ট, আমার রেসপন্সিবিলিটি নেই? আমি লিডার অফ অপোজিশন, আমি যাব না আমার লোকের কাছে? এটা প্রভোকেশন, এটা প্রভোকেশন। আপনি টুইট করে একটা রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করেছেন, এটা প্রভোকেশন। আপনার যুবনেত্রী শারীরিক সরাসরি ধর্মকে টার্গেট করেছেন, এটা প্রভোকেশন। আপনি প্রভোকেশন দেখাচ্ছেন, আমাদের লোকরা মরছে, আপনি প্রভোকেশন দেখাচ্ছেন। আন্দোলন হয়েছে, আপনি মানুষকে কেন যেতে দিচ্ছেন না? আপনি চাকরি করতেন সংবাদপত্রে, আমরা আন্দোলন করে আপনার লজ্জা করে না? আমরা তৃণমূলের আপনার লোক যদি মরে যায় না, তাই বলছেন। শুনুন না, আপনি আচ্ছা ছেড়ে আপনি বড় নেতা, এই রাজ্যের অধিকারী অফিলগিরি থেকে কত ছেড়েছিল, ছেড়ে দিন। আপনি ইতিহাসটা শুনুন না, আপনি বড় নেতা বৈশাখা, আপনি জানেন না? বৈশাখা, আপনি তো বড় নেতা, আপনি উকিলটা পরে ছেড়ে দিন। আপনি বড় নেতা, আপনার একজন কর্মী কালকে মারা গেল কোনো জায়গায়, আপনার প্রথম রেসপন্সিবিলিটি কি? আপনি যাবেন না ওখানে? আমি এটা প্রভোকেশন, এটা প্রভোকেশন, আমি উস্কানি দেব। ও এটা প্রভোকেশন, এটা প্রভোকেশন। আপনি যাবেন না, কি করেছে? আপনি যাবেন না ওখানে? নুপুর শর্মা কি করেছে? লজ্জা করে না? আপনারা অ্যারেস্ট করেছেন, নুপুর শর্মা, আপনারা কেন্দ্রীয় সরকারে আছেন,
আপনি বিজেপি কে রিপ্রেজেন্ট করছেন, আপনি বলুন নুপুর শর্মা যে ঘটনা ঘটিয়েছে আপনারা অ্যারেস্ট করলেন না কেন? এক সেকেন্ড দাঁড়ান, আপনি সেই উত্তর নিন। আপনি রুটে যাবেন না, আচ্ছা রুটে যাচ্ছি, আপনি বাসপথ থেকে রুটে যাচ্ছি। শুনুন না, একজন কোন একটা কেউ মন্তব্য করেছেন, দল ব্যবস্থা দলের ক্ষেত্রে নেবে, দল তো আর অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নয়, পুলিশ সরকারটা কি জানেন? আরে দাঁড়া, সরকারটা কি জানেন? আরে বাবা দাঁড়া, কেন্দ্রীয় সরকার কোথায় যান না বাবা, কেন্দ্রীয় ব্যবস্থা নিয়ে তাতে আমার জানা দরকার। আমার পার্টি অফিস কেন পুড়িয়েছে? পার্টি অফিসের এটা আপনার আন্দোলন, আপনি কথা আপনি পার্টি অফিস আমাকে যেতে দেবেন না। আগে এই প্রশ্ন আগে উত্তর দিন, যে নুপুর শর্মাকে অ্যারেস্ট করা হয়নি কেন? সেইভাবে দেখতে গেলে তো যে প্রসঙ্গ শঙ্কু তুলছিল, এক সেকেন্ড শঙ্কু আসবো প্লিজ। উত্তেজিত হয়ে আসল কথা বলতে দিলেন না। দেখুন, আমার কর্মীর কাছে যাওয়াটা যদি প্রভোকেশন হয়, আমি ওনার কাছে জানতে চাই, 3 দিন ধরে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা গান্ধী মূর্তির তলায় মাটিতে বসে রয়েছি, আমরা একটা ছোট মঞ্চ করবার জন্য আবেদন জানিয়েছি লালবাজার, সেটা আর কত মিথ্যে বলবেন, কত প্রভোকেশন করবেন না? দুদিন আগেও তো কত প্রভোকেশন করবেন, কত প্রভোকেশন? আরে এই সব ফালতু কথা আপনি বিষয় বলেন না, ভুলে যান। তৃণমূলে থাকতাম বলে ছিলেন তো, তৃণমূলে ছিলাম বলে কি জেনে বললাম, আপনি তো উত্তর দিলেন না। ছিলেন তো, আপনি তো উত্তর দিলেন না। আমি তো শিখেছি কর্মী মরে গেলে কর্মীর কাছে যেতে হয়। আচ্ছা, এটা তো ভিন্ন প্রসঙ্গ, ব্যক্তি আক্রমণ কেন? আচ্ছা যাব না, ব্যক্তি আক্রমণ কেন? আমি কলতানের কাছে আসবো। কলতান সেভাবে দেখতে, আরে দাদা আপনি পলিটিক্স করেন, আপনার কর্মী মরে গেলে আপনি যাবেন না, সেটা প্রভোকেশন। আপনার পার্টি অফিস জ্বালিয়ে দিলে আপনি যাবেন না। এক সেকেন্ড আমার কলতানের কাছে প্রশ্ন, সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রেও তো আমরা দেখেছি মেধা পাটকার হন বা মমতা বন্দ্যোপাধ্যায় হন। এক সেকেন্ড শঙ্কু, এক সেকেন্ড। সিঙ্গুর নন্দীগ্রামের সময় তো আমরা দেখেছি মেধা পাটকার হন বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আটকে যায় প্রশাসন। কথাটা হচ্ছে যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় এসে যারা বিধানসভা ভাঙচুর করেছিলেন তারা আজকে উস্কানির বিপক্ষে কথা বলছেন, এটা শুনতেও কিরকম একটা লাগছে। এই যে কথা হচ্ছিল না যে আমার পার্টি কর্মী মারা গেলে তার কাছে যাব কি যাব না, বীরভূমে তৃণমূলের নেতা তাকে খুন করে দেওয়া হয়েছে, তারপরে বীরভূমের তৃণমূলের নেতা বলছেন ও কিছু না, ওটা টিভি বিস্ফোরণ করেছিল। যাদের নিজের দলের কর্মী মারা গেলে এই ধরনের উক্তি আসে, তারা কিভাবে গোটা রাজ্যে গণতন্ত্র কায়েম করবেন বা ওই গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কোনো সাহায্য করবেন, সেটাই তো প্রশ্নের মুখে। তৃণমূল গণতন্ত্র মানে এটা তৃণমূলের নেতারা বিশ্বাস করেন না। আপনি এই দেখুন, প্রাক্তন তৃণমূলের নেতা এখন নিজের মুখে বলছেন তৃণমূল গণতন্ত্র মানে না, যতদিন ছিলেন বলতে পারেননি, বাধ্যবাধকতা ছিল, আজকে উল্টে ওদেরকে চলে গেছেন, এখন বলছেন, কালকে অন্য কেউ চলে গেলে তিনিও বলবেন। সহজ কথা হচ্ছে যে এ রাজ্যে তৃণমূল যা যা করছে, আপনি এখানে এসএসসি টেট দেখতে পারেন, ওখানে ব্যাপন দেখতে পারেন, গণতন্ত্র রক্ষার নাম করে ওরা যা যা করছে সেটা গণতন্ত্র হরণ ছাড়া আর কিছু নয়। এবং এই যে কোনো ক্ষেত্রে বামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত এই নির্বাচনের পরে যে হিংসার মামলা, সেটাতেও এখন তৃণমূলের নেতা শুনলে রেগে যাবেন যে একটা কমিটি তৈরি হয়েছে এই যে ভোটের পর হিংসা, তাতে কিন্তু রাজ্য পুলিশের, রাজ্য মানবাধিকার কমিশনের লোকেরাও রয়েছেন যারা কি বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন যে কোথায় হিংসার কতগুলো ঘটনা ঘটেছে, কারা কারা ঘর ছাড়া রয়েছেন, কিন্তু তৃণমূল তাকে মান্যতা দিচ্ছে না। অদ্ভুত রাজ্যে বাস করছি, কিন্তু মান্যতা তাকে দিতেই হবে, যে কারণে এটা কোর্টের নজরদারিতে করা হচ্ছে, মান্যতা দিতেই হবে, এইটা হচ্ছে কথা। না না, আমি জাস্ট একটা লাইন বলবো, ও বলেছে বলে কলতান, আনিস খান হত্যার জন্য যে এসপি ওখানকার রেসপন্সিবল সৌম্য, তাকে এই ঘটনাটা পুরো ঘটলো, পুরো জুরিসডিকশনটা ওর, তিনি যেহেতু লাভলি মিত্রর হাজবেন্ড, তাকে তুলে নিয়ে এসে প্রাইস পোস্টিং দিয়ে কলকাতা বসিয়ে দিয়েছেন। এটা কি আপনার এ হচ্ছে, জাস্টিস হচ্ছে? কেন বসিয়েছেন? কেন বসিয়েছেন? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে হ্যাঁ, তার জন্য তো আমাদের লোক মরছে, লোকে পুড়ছে, আপনারা কোথায় কোথায় কাকে কাকে আমাদের পার্টি অফিস দিয়ে দিয়েছে, আমরা যেতে পারছি না, বসিয়ে দিয়েছেন এখানে প্রাইস পোস্টিং। ভাদু শেখের ঘটনার পর কি মমতা ব্যানার্জি জাননি? গণতন্ত্র গুজরাট থেকে নিয়ে এসে মানুষ মরছে, গণতন্ত্র। ভাদু শেখের ঘটনার পর কি মমতা ব্যানার্জি জাননি? পোস্টিং দিয়েছে, লিস্ট আমরা কর্মীরা এখন আপনার পাশে আমি একটু এই সম্পর্কে শুভময়দার অবজারভেশন একটু দেবো। শুভময়দা, এক সেকেন্ড শুভময়দা, আশা করি এবার শোনা যাচ্ছে। হ্যাঁ শুভময়দা প্লিজ। এত উত্তপ্ত তর্ক যে আমার শব্দগুলো আর কি ইলেকট্রনের মাধ্যমে গিয়ে পৌঁছাতে পারছে না আর কি। তো যাই হোক, যেটা মূল বিষয়টা দেখুন, একটা আন্দোলন সে তো ব্যারিকেড থাকবেই সেখানে, এবং ব্যারিকেড ভাঙা এবং আন্দোলনের একটা স্বতঃস্ফূর্ততার বিষয় আছে। আমি কয়েকটি আন্দোলনের উদাহরণ দিতে চাই, তাদের আমরা সমর্থন করতে বা না করতে পারি। যেমন ধরুন বাবরি মসজিদের সময় যে ঘটনাটা ঘটেছিল, হিন্দুত্ববাদী প্রচুর মানুষ একসঙ্গে দৌড়ে গেছিলেন। যেমন ধরুন সিঙ্গুর নন্দীগ্রামের সময় আন্দোলন, প্রচুর মানুষ একসঙ্গে ছুটে গেছিলেন।
যেমন ধরুন আবার একইভাবে ভাবা যেতে পারে যে বামপন্থী ছাত্র সংগঠনের যে আন্দোলন এই বছর খানেক আগে, এবং এই প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই আন্দোলনগুলোর যে স্বতঃস্ফূর্ততা ছিল, আজকে কিন্তু আমি রাহুল গান্ধীর যে আন্দোলন যেখানে মিছিল হয়েছে বা বিজেপির নেতারা যেখানে যেতে চাইছেন, সেগুলো কিন্তু অনেকটা বেশি পাঠ্য বই থেকে তুলে আনা আর কি। মানে যেতে হয় বলেই যাচ্ছি, আন্দোলন দেখানোর জন্য যাচ্ছি। আসলে এই ঘটনাগুলো মানুষকে খুব বেশি নাড়া দিচ্ছে না। গোটা দেশটা এই মুহূর্তে যে পরিস্থিতিতে পড়ে আছে, আমাদের সামনে যে যে বিপদ, আমাদের সামনে যে যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে ধর্মভিত্তিক বা ন্যাশনাল হেরাল্ডের যে জটিল কেস, এই সব ভিত্তিক যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে মানুষের রুজির সমস্যা নয়। ফলে সেই সমস্যা থেকে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে ব্যারিকেড থাকলেও ব্যারিকেড খুব সহজেই সরিয়ে দেন আন্দোলনরত মানুষ। এখানে ব্যারিকেড ছড়াতে অসুবিধে হচ্ছে একজন দুজন নেতা, মানুষ পথে নামেনি। ফলে মানুষ যখন নিজের অধিকার বুঝে নিতে পথে নামবেন, তখনই সেই আন্দোলন সাফল্য পাবে। জোর করে একটা আন্দোলনকে তৈরি করা যায় না। আমি আসবো এর প্রসঙ্গে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বিধানসভায় পাশ হয়ে গেল আচার্য বিল। আজ অধিবেশনে বিলের পক্ষে ভোট পড়েছে 168টি, বিপক্ষে পড়েছে 55টি ভোট। আর এরপরই গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব হয় বিজেপি। তবে সবকিছু ছাপিয়ে শাসক বিরোধী তরজার কেন্দ্রে চলে এলো শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য। বিরোধী দলনেতা দাবি করেন আচার্য বিলে রাজ্যপাল সই করবেন না। তৃণমূলের পাল্টা প্রশ্ন, রাজ্যপাল কি বিজেপির কথা শুনে বিলে সই করবেন? আর এরপরই আমরা দেখতে পেলাম একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদ তাদের টুইট তোপ দাগলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 57 বিজেপি বেটার ভোট দিয়েছে, বলছে 40 এখানেও ছাপ্পা। এই বিল পাস করতে গিয়ে বারবার গুজরাটের উদাহরণ তুলে ধরেছেন ব্যর্থ ঘোষ। গুজরাটের রাজ্যপাল সই করেছে, তাই হয়নি। রাজ্যপাল সই করবেন, আমি আজকে বলে দিই। ঠিক আছে, রাজ্যপাল পাঠাতে। একদিকে রাজ্যপাল কি করবেন তা তিনি আগাম জানেন, আর আরেকদিকে হচ্ছে কনকারেন্ট লিস্ট হলেই যেন রাষ্ট্রপতির কাছে চলে যাবে। উনি জানেন না। আপনারা আমাদের কথাও লিখে রাখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আচার্য হবেন। যতগুলো জায়গায় আচার্য হবার কথা ততগুলো জায়গাতেই আচার্য হবেন। শঙ্কু, এরপর আমরা পরপর টুইট দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ, তহসিলদার সুজিত বসুদের, যে রাজ্যপাল, তাদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করছিলাম যে রাজ্যপাল এবং বিজেপি তারা একই সুরে কথা বলেন, একই রকমভাবে কাজ করেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে সেটাই প্রমাণ হয়ে গেল। দেখুন, আমি প্যানেলিস্টের কাছে জাস্ট 1 মিনিট সময় চেয়ে নেবো, কারণ এটা খুব সিরিয়াস ইস্যু। তো ফলে আমি আমার যা বক্তব্য সেটা অফিসিয়ালি শুভেন্দু অধিকারীর সাথে আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে কথাও বলেছি। দেখুন, শুভেন্দু অধিকারী সংবিধানের বাইরে কোনো কথা বলেননি। মাননীয় রাজ্যপালের যে কোনো বিল যাওয়ার পর 3টে অপশান তার হাতে থাকে। 1, তিনি সই করতে পারেন। 2, তিনি বিল ফিরিয়ে দিতে পারেন। এবং 3, যেহেতু এটা যৌথ তালিকাভুক্ত বিষয় শিক্ষা, তাই এটা সরাসরি তিনি কেন্দ্রে পাঠিয়ে দিতে পারেন। আমি নির্দিষ্ট করে এখানে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা শুধুমাত্র যেটা বলেছি এমনটা ভাববেন না। শিক্ষায় রাজনীতিকরণের যে ভয়ঙ্কর প্রচেষ্টা এটা হয়েছে, এর জন্য আমাদের এমএলএদের একটি প্রতিনিধি দল আগামী পশ্চিমবঙ্গ দিবসের দিন সোমবার রাজ্যপালের সাথে দেখা করবেন, এবং আমরা রাজ্যপালের কাছে লিখিতভাবে আমাদের এমএলএরা আবেদন জানাবেন যে এই বিল অবিলম্বে যাতে যুক্ত তালিকাভুক্ত হওয়ার জন্য কেন্দ্রে পাঠানো হয়। যে প্রশ্ন করা হচ্ছে যে রাজ্যপাল সই করবেন কিনা, সেটা শুভেন্দু অধিকারী বললেন কিভাবে? আমরা তো আবেদন জানাবো, উনি আবেদনের কথা বলেছেন। উনি রাজ্যপালের তো 3টে অপশন আছে, আমরা এই ভয়ঙ্কর জায়গা থেকে আবেদন জানাবো যাতে কেন্দ্রে পাঠানো হয়। কত বড় ডাহা মিথ্যে বিধান পরিষদ হয়েছে বলছে। আপনি একটু দয়া করে ওনার কথাটা বলুন। কি বলছেন? আমি বলে দিচ্ছি রাজ্যপাল সই করবে না। শুভেন্দু এক্ষুনি বলেছে। কোথায়? আরো ডাহা মিথ্যে আবেদন করছে। আরে করবেন না, আর কত মিথ্যে আরে করবেন না। এখানে বসে বলছি, শোতে বসে বলছি করবেন না, আমরা আন্দোলন করব। আমরা রাজ্যে আরে শুভেন্দু কি বলেছে এটা ইম্পর্টেন্ট না। শুভেন্দু থেকে বড় ইম্পর্টেন্ট আপনি বলছেন। আর বলেছে যে আমি বলে দিচ্ছি করবে। হলো শিক্ষা ক্ষেত্রটা রাজনীতির জায়গা নয়। বিজেপি মুখ্যমন্ত্রীকে উপাচার্য করতে দেবো না। ছাত্র রাজনীতি করে এসেছি, আপনি আপনার এজেন্ডা থেকে সরে যেতে পারেন। আমরা বাংলায় করতে দেবো না। কোন ইউনিভার্সিটির মাথায় রাজনৈতিক মুখ্যমন্ত্রীকে বসতে দেবো না। দেখুন না, দেখা যাক করতে পারি আন্দোলন হবে। বিধান পরিষদ করতে পেরেছেন? বিধান পরিষদ করেছেন? আরে বড় বড় কথা বলছেন, বিধান পরিষদ করতে পেরেছেন? কিচ্ছু করার ক্ষমতা নেই।
বিধানসভা এক সেকেন্ড সময় সংক্ষিপ্ত এক সেকেন্ড শঙ্কু বৈশানার আমি আজকে একদম চিৎকার করব আমি ঠিক করেছি পরিষদীয় সচিব করেছিলেন মনে আছে আমি আজকে একদম চিৎকার করব ওইরকম কেস করবেন নাকি আপনাদের অবস্থা ওইরকম করবেন আচ্ছা এক সেকেন্ড আমি আজকে স্থির করেছি একদম চিৎকার করব না ক্ষমতা নেই এক সেকেন্ড পার্থদা যদিও বিধানসভায় আপনার বা কলতানদের কোনো প্রতিনিধিত্ব নেই, কিন্তু এই আচার্য বিল নিয়ে আজকে যেটা হলো এবং তারপর তৃণমূল কংগ্রেসের তোপ, কথাটা হচ্ছে যে কিছুদিন কলকাতা ময়দানে খেলা সুবাদে বলতে পারি যে গোটা গেমগুলোতেই কিন্তু বেশি হাতাহাতি মারপিট হতো আর হলুদ কার্ড লাল কার্ডের ছড়াছড়ি হতো। এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আজকে শুভেন্দু অধিকারী যেটা শুভেন্দু অধিকারী আজ বললেন এটা অত্যন্ত অন্যায় করেছেন। তার একজন বিরোধী দলনেতা হিসেবে তার যে সাংবিধানিক অবস্থান এবং রাজ্যপালের যে সাংবিধানিক অবস্থান তিনি জানলেও তার এটা বলা উচিত হয়নি। তিনি মনের আবেগে কথাটা বলে দিয়েছেন, যেমন তার একটু আগে বললেন যে এখানেও ছাপ্পা ভোট, কিন্তু ওই একই সূত্রে একইভাবে তিনি একই চপলতার সঙ্গে যে কথাটা তিনি বললেন রাজ্যপাল কি করতে পারেন এটা না করলেই পারতেন। শঙ্কুবাবু যেটা বলেছেন একদম ঠিক কথা, রাজ্যপালের 3টে অপশন, কিন্তু ওনার বলা উচিত হয়নি। কিন্তু শঙ্কুবাবু আপনি এতদিন যে এই কথাটা বলছেন, কালকে কি আপনি শিওর যে আপনার দল বলবে না যে শঙ্কুবাবু হচ্ছেন আমাদের ফ্রিঞ্জ এলিমেন্ট? স্যার আপনাকে আমি একটা কথা দায়িত্ব কলতান সময় একদম সংক্ষিপ্ত সব কথা ওই বলে যাবে নাকি? আমি তো বলবো, কারণ তৃণমূল বিজেপি বলা আসলে একই কথা বলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন করবেন কারা? যারা একই সাথে থেকে একই ছাতার তলায় থেকে এসএসসি টেটে দুর্নীতি করেছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে কালনার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, যার বাড়ির 8টা লোকের চাকরি হয়েছে, তাকে নিয়ে তৃণমূল ব্যবস্থা নিয়েছে না বিজেপি ব্যবস্থা নিয়েছে? কেউ নেয়নি। কথাটা হচ্ছে যে আরে তো করুন না, তদন্ত কে বারণ করেছে? বারণ কেউ করেননি, করুন না। আরে ওই ব্যাপমে লক্ষণ করে এসছেন, ব্যাপমে লক্ষণ করে এসছেন। যতদিন ছাত্র নেতা ছিল দুর্নীতি করে পয়সা খেয়েছে, এখন বলছে বিজেপিতে জয়েন করেছে। যতদিন ছাত্র নেতা ছিল পয়সা খেয়েছেন, পয়সা। এবার কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা বাঁচাতে গেলে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আচার্য হলেও আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা বাঁচবে না। আর ওই বিজেপির নেতা যিনি এখন আচার্য হয়ে আছেন রাজ্যপাল হয়ে, তাকে গেলেও শিক্ষা ব্যবস্থা বাঁচবে না। রাজ্যপাল নিশীথ অধিকারী আক্রান্ত হলে দেখতে যান, কিন্তু রাজ্যপাল ভাঙড়ের বিধায়ক ওখানে বাড়ি না পেলে দেখতে যান। শুধু জানি না কি একটা আপডেট পাওয়া যাচ্ছে যে পি চিদাম্বরম যিনি আজকে ওই আন্দোলনে ছিলেন, তার রিবে অর্থাৎ তার লেফট রিবে, তার বাদিকের পাঁজরে হেয়ার লাইন ফ্র্যাকচার পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এবং যেটা অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে যে দিল্লি পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি, তার পরিপ্রেক্ষিতেই এই হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা ফিরবো, আপনাদের মতামত জানবো। দেখতে থাকুন আপনার রায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত আমাদের যে প্রশ্ন ছিল, আপনারা কি মতামত দিয়েছেন এবার দেখব। ইডির সমনকে হাতিয়ার করে কি ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা রাহুল গান্ধীর? 83% বলছেন হ্যাঁ, 17% বলছেন না। সিবিআই তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত, তাই রাহুলের সমন কোর্ট মনিটরড সিবিআই চাই বলছেন সঞ্জীব ভক্ত। রাহুলকে ইডি দিয়ে ডাকায় মোদি, কিন্তু মমতাকে সারদা মামলায় ডাক পাঠায় না, সেটিং বুঝতে বাকি আছে বলছেন সুভাষ মণ্ডল। দুর্নীতির ফাইলের ধুলো ঝেড়েই বিজেপি আগামী 50 বছর ক্ষমতায় থাকবে, সামনে আবার রাষ্ট্রপতি নির্বাচন বলছেন শান্তনু চট্টোপাধ্যায়। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে মোদী সরকার জনগণের কণ্ঠস্বর আটকানোর চেষ্টা করছে বলছেন সঞ্জয় চৌধুরী। আপাতত এ পর্যন্তই। একটু পরেই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।